দেশের সমস্ত জনগণ, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে। অভ্যুত্থানের শ্রমিকের অধিকার কোথায়, কৃষকের অধিকার কোথায়, ওই চাকমা বাংলা বাঙালি সরকার আদিবাসীদের অধিকার কোথায়, মানুষের জবাব চায়। একই সাথে চায় সবার মধ্যে আমরা রাজ্যের উন্নয়ন করতে পারি, গণতন্ত্রের পথে সংস্কার আর নির্বাচন এই একটা বক্তব্য অবস্থাতে দেওয়া হয়েছে। আমরা মনে করি সংস্কার নির্বাচন করে মুখ্যমন্ত্রীর আমার নয়, নির্বাচনের জন্য সংস্কার দরকার। আবার সংস্কার শেষ করে কৃষকের অসাধারণ ঐক্য, যে ঐক্য ঢাকার রাজপথ সারা দেশে রাজপথ কাঁপিয়েছিল। ওই দিন নির্ধারিত হয়ে গেছিল সামরিক জনতা আইয়ুব খানের ভবিষ্যৎ। সেই কারণে 69 সাল থেকে 24শে জানুয়ারি 69 অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের দিবস হিসেবে পালিত হয়। 6 ডিসেম্বর থেকে মৌলানা ভাসানীর নেতৃত্বে 69 গণ অভ্যুত্থানের শুরু হয়ে পড়েছিল পূর্ব বাংলায়। বহু মানুষকে তারা হত্যা করেছে। আমি 24 তারিখ নবকুমার ইনস্টিটিউটের ছাত্র, ক্লাস 9-এর ছাত্র মতিউর রহমান মল্লিককে হত্যা করে, একজন শ্রমিক কিশোর মুস্তফাকে হত্যা করে, তারা ময়মনসিংহে আলমগীরকে হত্যা করে, চট্টগ্রামে হাসানুজ্জামান জামিলিয়াকে হত্যা করে। এইভাবে আগে এবং পরে শত শত মানুষকে হত্যা করে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। মানুষ লড়াই করে সেই দিন আইয়ুব খানের পতনের ব্যবস্থাই করেনি। এই গণঅভ্যুত্থানের পর ধরে 1971 সালের মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে। মানুষ আশা করে দিল এই মুক্তিযুদ্ধ এত লক্ষ মানুষের প্রাণ আত্মত্যাগ, এর মধ্যে রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশ সেখানে নাগরিকরা মর্যাদা পাবে, ন্যায় বিচার পাবে, তাদের সবার জন্য সুযোগের সরবরাহ থাকবে। এমনকি যুদ্ধের ঘোষণাতে, রাষ্ট্রপক্ষের ঘোষণাতে সেই কথা পরিষ্কার ভাবে বলা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার হবে এই রাষ্ট্রের মূলনীতি। তিনি ৫৩ বছরে না পেলাম সাম্য, না মর্যাদা, না ন্যায় বিচার, নানাভাবে মানুষের অধিকার আর মর্যাদাকে পদোন্নতি করা হয়েছে। একটা দেশ তৈরি হয়েছে যারা একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে না, মানুষের ভোটের অধিকারে করে নিয়েছে। যে ভোটের অধিকার নিয়ে লড়াই করতে করতে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছে। সেই দেশের মানুষ ৫৩ বছরের ভোটের অধিকার পায়নি, বরং ভোট ছাড়া কিভাবে কলা কৌশল করে ক্ষমতা টিকিয়ে রাখতে হয় তার জন্য শেখ হাসিনা গত 15 বছরের জায়গা করেছেন। সমস্ত দেশকে একটা দুর্নীতিগ্রস্ত করে ফেলা, কায়েম করা, সবকিছুর জড়া তুলে ধরা। আমাদের ছাত্র, শ্রমিক, তরুণদেরকে, আমাদের সন্তানদেরকে নির্বিচারে কিভাবে তারা হত্যা করেছে। ছাত্র, শ্রমিক, তরুণরা নিহত হয়েছে, তার মধ্যে শিশু আছে, বাঙালি আছে, চাকমা মালমা আদিবাসী আছে, হিন্দু আছে, মুসলমান আছে, নারী আছে, পুরুষ আছে, প্রবীণ বৃদ্ধরা পর্যন্ত আছে। এইভাবে তারা আমাদের দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এই যে জনপদ, যে জনপদ বাংল, যে জনপদ অনুসরণ করে, যে জনপদে কাজ করে, যে জনপদ কৌশলের, সেই জনপদের মানুষকে শেখ হাসিনা চিনতে পারেন না। আমরা আহ্বান করেছিলাম রাস্তা গণতান্ত্রিক পথে ফেরেন, তারা ফেরেনি। না ফিরলে গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে হবে, উৎখাত হয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে, সেই হুঁশিয়ারি আমরা দিয়েছিলাম। আমাদের ছাত্র, শ্রমিক, তরুণরা তারা এই জুলাই আগস্টের দ্বারা উৎখাত করবে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে পারবে।
জায়গার উপরে আজকে একটি অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, আমরা সবাই সমর্থন করেছি। মানুষ প্রত্যাশা করে এই সরকার ওই 52, 70, 71, 90 ধারাবাহিকতায় মানুষের আত্মত্যাগ বা আকাঙ্ক্ষায় 24 টাকা দূর করে আবার বৈষ্ণব বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশ চালাবে। আমরা জানি একটা লুটে ফুটে খাওয়া দেশ, একেবারে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভঙ্গ অবস্থায় ফেলে যাওয়া দেশ, এইরকম একটি দেশ আপনারা দায়িত্ব নিয়েছেন। একটা দেশের অর্থনীতি $500 বিলিয়ন কাছাকাছি, আওয়ামী লীগের হিসাব অনুযায়ী, যদি প্রকৃত হিসাবে আরো কম, কিন্তু সেই অর্থনীতির প্রায় অর্ধেক $238 বিলিয়ন তারা লুটে ফুটে বিদেশে পাচার করে দিয়েছে। আমরা জানি এরা লুট করতে করতে বিদেশের কাছে ঋণের দ্বারস্থ হতে হতে শেষ পর্যন্ত IMF এর কাছে ঋণের জন্য দিয়েছে। আর IMF ঋণ দিতে গিয়ে নানান শর্তে আমাদেরকে আটকে ফেলেছে। তারা বলছে ঋণের কিস্তি তারা দেবে যদি জিনিসপত্রের দাম বাড়ানো হয়, ট্যাক্স বাড়ানো হয়, ভ্যাট বাড়ানো হয়, তাহলে তারা ঋণের কিস্তি দেবে। আমরা বুঝি তারা ব্যাংকগুলো লুটপাট করে ফাঁকা করে দিয়ে গেছে। আমরা জানি তারা সিন্ডিকেটের নামে কতিপয় ওয়েবসাইটে একচেটিয়া ওয়েবসাইটে পরিণত করেছে, সমস্ত কিছু দাখিল করতে পারে। আমরা জানি তারা ক্ষমতার পৃষ্ঠপোষকতায় গ্রামাঞ্চল পর্যন্ত, শহর থেকে গ্রামে তারা সমস্ত পক্ষের তৈরি করছে, যারা চাঁদাবাজি করে, যাদের সঙ্গে যোগ সংস্করণ ছিল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকেরা মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা সেগুলি ভাগ ভাগ করেছে। তাদের সমস্ত নীতি ছিল লুট করো আর লুটের দায়ভার জনগণের ঘরে চাপিয়ে দাও। এইরকম দেশের দায়িত্ব আপনারা নিয়েছেন। আমরা 16 দিকে রাজি। মানুষ রাতারাতি বলতে যাবে সবকিছু, সেটা প্রত্যাশা করে না, কিন্তু মানুষ এটা প্রত্যাশা করে আপনারা এমন নীতি নেবেন যাতে এই লুটের টাকা যে হারিয়ে গেছে সেগুলো ফেরত পাওয়া যায়। আপনারা এমন নীতি নেবেন যাতে করে সাধারণ মানুষের ঘরে আর নতুন করে বোঝা দেওয়া যাবে। এখনো কতিপয় একচেটিয়া নিয়ন্ত্রণ, এখনো চাঁদাবাজি, এখনো নানান ভাবে এই IMF এর ঋণ পরিশোধের কিস্তি পেতে আপনারা দাম বাড়াবেন, তার গায়ে ঘাড়ে চাপলে সাধারণ মানুষের, এইটা তো আমরা দেখতে চাই না। আমরা চাই এমন নীতি নেন, এমন পদক্ষেপ গ্রহণ করেন যাতে চাঁদাবাজি বন্ধ হয়, একচেটিয়া বন্ধ হয়, IMF এর ঋণ কিভাবে শোধ করবেন কিংবা কিভাবে সেই ঋণ থেকে বাইরে থেকে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন করবেন সেই পদক্ষেপ গ্রহণ করুন যাতে করে মানুষ শক্তি পায়। আজকে সাধারণ মানুষের জন্য আপনারা বলছেন জিনিসপত্রের দাম কিছুটা কমেছে, তাই OMS এর চাল আপনারা বন্ধ করে দিয়েছেন, OMS এর পণ্য বন্ধ করে দিয়েছেন। আরে মানুষের আয়ের সাথে তো ব্যয়ের কোনো সম্ভবই নেই। যে পরিমাণ ব্যয় করতে হয় তারা যে কোনো মানুষ আয় করতে পারে না, সব। সুতরাং OMS এর চাল দরকার আছে। বরং আমরা বলি OMS এর চাল সহ পণ্য এমন ভাবে বিক্রি করেন যাতে করে রাস্তায় মানুষকে দাঁড়াতে না হয়, মানুষকে অপমানিত হতে না হয়। মানবিক মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। সবাই এই দেশের নাগরিক, তাদের জন্য ন্যায্য মূল্যে, স্বল্প মূল্যে, ভর্তুকি মূল্যে আপনারা পণ্য সরবরাহ করবেন। মানুষের খাদ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কাজে কিন্তু সেটা খাদ্য মানুষ যাতে সম্মানের সাথে দিতে পারে তার জন্য ন্যায্য মূল্যের ব্যবহার করেন, সেই স্বার্থবান থেকে মানুষ পণ্য কিনবে। এইরকম পরিবর্তনই মানুষ প্রত্যাশা করে। মানুষ প্রত্যাশা করে না যে শেখ হাসিনা রাত দিয়ে লাইন দিয়ে
এই জিনিসপত্র বেঁচেছে, আপনারা দেখবেন আবার বন্ধ করে দিলেন। মানুষ তার শক্তি চায়, মানুষ চায় বিদ্যুৎ খাতে যেভাবে লুটপাট হয়েছে সেই লুটপাট বন্ধ করেন। আপনারা কমিটি করেছেন এইসব চুক্তি পর্যালোচনার জন্য। বিদ্যুতের দাম নির্ধারণ যেটা করা হয়েছে সেটা ন্যায়সঙ্গত হয়েছে সেটা দেখার জন্য রিপোর্ট কোথায়? আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সমস্ত বিদ্যুৎ খাতের চুক্তি বহাল আছে। আমরা দেখতে পাচ্ছি দাম বহাল আছে, বরং আপনারাও দাম বাড়ানোর চিন্তা করছে। তার মানে একই নীতি চলছে, আর সেই নীতির দায় তার বোঝা জনগণের ঘরে যাবে। বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, মানুষের জীবনযাত্রার দায় বাড়িয়ে দেয়। এটাকে আপনারা খুব ভালো করে জানেন। অর্থমন্ত্রী সহ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী তারা তো জানেন, তারা নিজেরাও এই সব নীতির বিরোধিতা করেছিলেন। আজকে আপনারা দায়িত্ব পেয়ে ওই সব নীতি বদলানোর কাজ করবেন, সেটাই মানুষ চায়। বিদ্যুতের দাম যা ঠিক করা হয়েছে, যারা বেশি দামে ক্ষমতা ব্যবহার করে ওই শেখ হাসিনার পরিষদের ভোট দিয়ে যারা দাম বাড়িয়ে দিয়েছে, মানুষের পকেট কেটেছে, তাদেরকে নানানভাবে বিচারের আওতায় দেখতে চায় মানুষ। তাদের কাছ থেকে মানুষের সম্পদটা লুট হয়ে গেছে, সেটা উদ্ধার করে। এই সমস্ত নীতি যদি গ্রহণ করেন তাহলে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। মনে রাখবেন, গণঅভ্যুত্থান জনগণ করেছে, আর যারা যারা করেছে তারা প্রত্যেকেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নিজেদের ভবিষ্যৎ দেখতে চায়, তারা পূরণ করতে চায়। আজকে আমরা দেখি বাংলাদেশের সমস্ত স্তরের শ্রমিকেরা, কৃষকেরা, শ্রমজীবী মানুষ, ওই আউটসোর্সিং কর্মচারী, ওই সরকারি কলেজে বেসরকারি কর্মচারী, ওই শিক্ষকেরা, তারা সেটা মাদ্রাসা হোক আর এমপিএ মুক্ত, নন এমপিএ মুক্ত, প্রাথমিক কিংবা মাধ্যমিক, কিংবা আজকে পল্লী বিদ্যুতের কর্মচারীরা, কর্মকর্তারা, আমরা সর্বত্র দেখছি মানুষের নানান সংকট, তাদের অসংখ্য দাবি দেওয়া। 15 বছর ধরে কোন দাবি শেখ হাসিনার কাছে সরকার মানে নাই, মানুষকে বাধ্য করেছে এই প্রস্তাবে দিনের পর দিন ছুঁয়ে থাকতে। তারা দাবি দেওয়া সংগ্রামকে করিয়ে চলা, ভিক্ষা করা, সেই জায়গায় পরিণত করেছিল। আজকেও কি আমরা সেই অবস্থা দেখতে হবে? এই যে আমার ভাষার শিক্ষকরা তারা এখানে বসে আছে বহুদিন ধরে, আমরা তাদের দাবিটা পূরণ হওয়া দেখতে চাই। আমাদের দেশের শ্রমিক কর্মচারীরা, আমাদের দেশের শ্রমিক মানুষ, ওই আউটসোর্সিং কর্মচারী থেকে শুরু করে বেসরকারি কর্মচারী, সবাই তাদের দাবি দেওয়া নিয়ে লড়ছেন। সেই সব দাবিটা পূরণ হচ্ছে না। আমরা দেখি ষড়যন্ত্র বলে সেগুলোকে আখ্যায়িত করা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ষড়যন্ত্র কথিত ফ্যাসিস্টরা তার বিদেশি দোষরা করছে, তারা বাংলাদেশকে চিত্রায়িত করতে চাইছে নানাভাবে। সেই সব আমরা মোকাবেলা করবো, কিন্তু যে জনগণ সত্যিকার অর্থে কষ্টে আছে, যাদের জীবনে নবীন তাদের দাবিটা পূরণ করেন, ষড়যন্ত্র মেনে নেবে না। আজকে বন্ধুরা আমার, আমরা দেখেছি ভারত কি করছে। তারা বাংলাদেশকে নানাভাবে শেখ হাসিনার পক্ষ নিয়ে সারা দুনিয়ার সঙ্গে বিরোধ করার চেষ্টা করছে। আমাদের উপরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, আমরা তার প্রত্যেককে বিচার চেয়েছি, তদন্ত চেয়েছি। কোন ধর্মীয় সম্প্রদায়ের উপরে হামলা বরদাস্ত করা হবে না, এবং সরকার যাতে কোন মানুষের ধর্মীয় সম্প্রদায় হস্তক্ষেপ সহ্য না করে সেই নীতি আপনাদের নিতে হবে। কেন মাজারে হামলা হচ্ছে? কেন ধর্মীয় গোষ্ঠী তাদের অনুষ্ঠানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সরকার থেকে একটা পক্ষ নিচ্ছে? এগুলোর জবাব দিতে হবে আপনাদের।
আমরা পরিষ্কার করে বলতে চাই, অভ্যুত্থানের বানানো সরকার সকলের প্রতি ন্যায় বিচার করবে, সেই জায়গায় হবে। কোন মাজারে হামলা, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা কিংবা কোন ধর্মীয় সম্প্রদায়ের তাদের নিজেদের মতো ধর্ম পালনের কর্মসূচি করতে না দেওয়া, এই কোন কিছু গ্রহণযোগ্য হবে না। সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নিতে হবে। আমরা যদি ঠিকঠাক করে ব্যবস্থা নিতে পারি, আজকে ভারত যতই তাদের সমস্ত মিডিয়া কিংবা মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ তাদের শাসক দল বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করুন, সেইটা টিকবে না। বাংলাদেশের মানুষ সত্যের উপর দাঁড়িয়ে আছে, আরেকটার উপর দাঁড়িয়ে আছে। ভারতের ব্যাপারে আপনারা যে নীতি নিয়েছেন, আমরা তাকে সমর্থন করেছি। কারণ অভ্যুত্থান রায় দিয়েছে ভারত কেন দুনিয়ার কোন দেশের সামনে বাংলাদেশ রায় মাথার মতো করবে না। বাংলাদেশের জনগণ চায় মাথা উঁচু করে নিজের দেশের স্বার্থের ভিত্তিতে অন্য দেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে। ভারতের বক্তা ব্যক্তিদেরকে আমরা পরিষ্কার জানিয়ে দিই, এই বাস্তবতা আপনাদের মানতে হবে। যত দ্রুত মানবেন ততই সহজ সম্পর্ক হবে, স্বাভাবিক সম্পর্ক হবে, সুসম্পর্ক হবে। বাংলাদেশের মানুষকে আগের মতো আর এই পদামত বাংলাদেশে পাওয়া যাবে না। শেখ হাসিনা যেভাবে পদামত বাংলাদেশ তৈরি করেছিল, মানুষ অভ্যুত্থান করে শেখ হাসিনা থেকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে। এই মাথা উঁচু বাংলাদেশ তার নাগরিকরা মর্যাদা পাবে। কাজে সীমান্তে এতদিন যেভাবে গুলি করে ফেরানি সহ আমাদের দেশের নাগরিকদের আপনারা হত্যা করেছেন, যেভাবে ফেরানির লাশ ছুঁয়েছিল, মনে হচ্ছে বাংলাদেশ ছুঁয়ে আছে, ওই অবস্থার মেনে নেওয়া হবে না। এখনো সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে। অক্টোবর মাসের শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনে চিঠি দিয়েছে যে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করেন। এখন পর্যন্ত সেই সীমান্ত হত্যা বন্ধ হয়নি। কয়েকদিন আগে সীমান্ত বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে। আমরা সরকারকে বলি, ভারতের কাছে জবাব দিতে চান, কেন তারা এই সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না? ভারতের সীমান্ত বাহিনী তাদের নিজেদের দেশের আইন ভঙ্গ করে তারা মানুষ হত্যা করছে। তারা নানান অভিযোগ করে যে চোরাচালানি হয়, অপরাধ বাকি করছে। তো ভারতে যাদের অপরাধ করে তাদের যদি দেখামাত্র গুলি করা হয়, এটা কোন দেশের আইনে আছে? কেউ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার যে কোনো দেশেই আছে। অপরাধের বিচার না করে অপরাধীকে গুলি করে হত্যা, আসলে তার মানে হচ্ছে তারা হত্যা করতে চায়। এই চোরাচালান কিন্তু অপরাধ একটা অজুহাত মাত্র। কাজেই বাংলাদেশের মানুষ করে করে এই সীমান্ত হত্যা মেনে নেবে না। সরকারকে সেই অবস্থান দৃঢ়তার সাথে নিতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ আজকে কোন পথে যাবে, এই সরকারের কাছে বিরাট দায়িত্ব। বাংলাদেশে যাতে আর কোন ফ্যাসিস্ট শাসন কায়েম হতে না পারে, ফ্যাসিস্টের পলায়নের সাথে সাথে ফ্যাসিস্ট ব্যবস্থাকে যাতে আমরা বিদায় জানাতে পারি, তার জন্য মানুষ রক্ত দিয়েছে। সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সকলের মধ্যে একটা ঐক্য রক্ষা করতে হবে। আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত পার করছি। অভ্যুত্থানে ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছেন। দেশের সমস্ত জনগণ, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে। অভ্যুত্থানের শ্রমিকের অধিকার কোথায়, কৃষকের অধিকার কোথায়, ওই চাকমা বাংলা বাঙালি সরকার আদিবাসীদের অধিকার কোথায়, মানুষের জবাব চায়। একই সাথে চায় সবার মধ্যে আমরা জাতীয় উন্নয়ন করতে পারি, গণতন্ত্রের পথে সংস্কার আর নির্বাচন এই একটা মুখ্যমন্ত্রী অবস্থা তৈরি করা হয়েছে। আমরা মনে করি সংস্কার নির্বাচন করে মুখ্যমন্ত্রীর আমার নয়, নির্বাচনের জন্য সংস্কার দরকার, আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার। সংস্কারের পক্ষে নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন,
সেটাও মানুষ মেনে না। আবার নির্বাচনের কথা বলে সরকার যদি আড়াল হয়ে যায় সেটাও মানুষ গ্রহণ করে। আমরা সরকার চাই, আমরা নির্বাচন চাই। এবং সেই কাজ করতে গেলে আমাদের জাতীয় ঐক্যমত্য, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য দাঁড়াতে হবে। মনে রাখবেন, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাতে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত হবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। কাজে রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, গণতন্ত্র সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি, যে ঐতিহাসিক মুহূর্তে আমাদেরকে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। এই জাতীয় ঐক্যমত্য কিসের জন্য? আগামী দিনের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে, আগামী দিনের রাজনীতি কোন নিয়মে চলবে, সেই নতুন নিয়ম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য। সেটা করতে গেলে সকলের চরিত্রের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই একদিকে ঐক্যমত্য, অন্যদিকে গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, এই দুই একসাথে কিভাবে আমরা নিয়ে চলবো, সবাই যেন সতর্ক থাকি, সবাই যেন সেই বিষয়ে খেয়াল রাখি। ভুল হলে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি আসতে পারে। জনগণ ঐক্যবদ্ধ হন, জনগণের ঐক্যই এই ২ আগস্টে অভ্যুত্থানকে সফল করেছে। জনগণের ঐক্যই আবার নতুন একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাবে, নতুন যাত্রায় নিয়ে যাবে। জনসংহতি আন্দোলন জনগণের ঐক্যের জন্য কাজ করে, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চায়, যাতে রাষ্ট্রের নীতিতে, রাষ্ট্রের সমস্ত পদক্ষেপে জনগণের সহযোগিতা পায়। সেই জন্য আমরা লড়াই করছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যকে জনগণের স্বার্থকে সত্যে পরিণত করার জন্য আমরা দৃঢ়ভাবে উদ্যোগ করি। সেটা করতে হবে 69-এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায়, সেই ৭১ সালের মানুষের স্বপ্নে ধারাবাহিকতায়, ৯০-এর মধ্যে জানেন ফটো লিখেছে গণতান্ত্রিক বাংলাদেশে, সেই ধারাবাহিকতায় আজকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে উঠে তুলে ধরে আমাদেরকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য সংগ্রাম করতে হবে। আর তার জন্য ঐক্যবদ্ধ হবে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।